একটা কথা এক লাইনে না বললে হবে না। আমি কিন্তু এই সবাই বলে না আমার ছবি, দেখবেন সব ডিরেক্টররা বলে থাকে, অনেকেই, সবাই বলবো না, আসলে আমার ছবি বলে কিছু হয় না। কারণ সিনেমা হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস। হ্যাঁ, আমি দুটো মানুষকে পেয়েছি, যাকে আমি আর একটা মানুষ, তার নাম হচ্ছে শ্রীরাম মজুমদার। কারণ সিনেমা হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস। হ্যাঁ, মানে সম্মিলিত প্রয়াস তো সিনেমা। সেই জন্য ধরুন সিনেমার সঙ্গে একটা ছবির সঙ্গে যুক্ত যারাই যুক্ত থাকেন, প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে তৈরি হয় একটা ছবি। হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু ডিরেকশনের তো একটা ভূমিকা তো থাকেই অবশ্যই। সেটা আমার সেই জায়গাটা না থাকলে তো হ্যাঁ, আপনি বলতে পারেন যে ধরুন একটা ফ্যাক্টরি, সেখানে একটা ম্যানেজার আছে, হ্যাঁ, ডিরেক্টর একটা ম্যানেজার, আপনি এটা বলতে পারেন। সবই বটেই, মানে সব সম্মিলিত প্রয়াস। একটা ডিরেক্টরকে অনেক কিছু দায়িত্ব দিতে হয়, এবং একটা ডিরেক্টরের একজন পরিচালকের একটা মস্তিষ্ক প্রসূত, আপনি এটা বলতে পারেন। কিন্তু এই যে দাবি করেন যারা, আমি তো শুনি, হ্যাঁ দেবাশিস দা আমি তো একটা ছবি করলাম, এই আমার ছবিটা অমুক হলো, আমার ছবি বলে আমি সবাইকে বলি ভাই আমার ছবি বলিস না, তুই কি ঋত্বিক ঘটক না মৃণাল সেন না সত্যজিৎ রায়, আমার ছবি বলবি বল, আমাদের ছবি। সেই জন্যই আপনাকে বললাম, আপনি বলুন এই যে এত টেকনিশিয়ান যারা, আপনি বলুন তো ওদের অবদান কম? একদম একদম, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, একদম সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং আপনি বলুন যে লোকটা, যে ছেলেটা জল দিচ্ছে, এটাই আমি বলতে যাচ্ছিলাম, যে ছেলেটা জল দিচ্ছে সেই যদি ঠিক মতন জলটা না দেয় শুটিংটা হবে? সেইগুলো তো আছেই বটে। তো সেই জন্য আমি আমার ছবি বলি না, আমাদের ছবি। আমরা ছবি করলাম 2014 সালে জাস্ট মিস্টেক বলে। সেটা কি আপনারই? হ্যাঁ আমারই, হ্যাঁ অবশ্যই আমার। আর আমার আরেকটা ব্যাপার আছে, গল্পটাও আমি আমার গল্পেই কাজ, সেটাতে স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, আমি অন্য কারোর গল্প নিই, একদম সত্যি কথা। আপনার যখন এই গুণটা আছে, আমি অন্য কারোর গল্প, আর আসলে আমি গল্পটাও যেখান থেকে নিই সেটাও একটু ছোট্ট করে বলি। আসলে কত কিছু বলবো বলুন তো, একটা ছোট্ট স্বল্প সময় তো, মানে আমি গল্প নিই। কিন্তু আমি এই যে ধরুন আমি সারাদিন রাস্তাঘাটে ঘুরি, তো বিভিন্ন কারণে কাজে ঘুরি, আমি ওখান থেকে গল্প সংগ্রহ করি। আমার বাবা আমাকে বলেছিলেন, হ্যাঁ, যে দেখো গল্প কিন্তু রাস্তায় নিত্যদিন, এবং আমি যেতে যেতে অনেক ধরো। এবং আমি লাস্ট একটা ছবি করলাম, সেটা হচ্ছে আরশি বলে একটা ছবি, সামান্য অ্যাওয়ার্ডও পেয়েছে ছবিটা। ছবিটার আমি ছোট্ট করে বলি, আমি একদিন আমাদের প্ল্যাটফর্মে একটা রাত্রিবেলা চা খেতে, আমি চা খেতে খেতে দেখছি দুজন, আমরা ওই যাদেরকে দেখবেন পাগল বলা হয়, আসলে তো ওরা পাগল নয়, উচিত নয় বলা, বড় বড় দাড়ি, নোংরা বড় বড় চুল, পোটলা নিয়ে ঘুরছে, এরকম দুজন মানুষ বসে আছে। তো একটা ট্রেন এসছে, ট্রেন থেকে নেমে একটা ছেলে বলেছে এই পাগল, এরকম কিছু বলেছে। তো চায়ের দোকান যার, উনি প্রতিবাদ করে উঠেছেন, এই তুই এরকম বলছিস কেন? ওই দুজন আমার দিকে ঘুরে একজন বলছে, ওই দুজনের মধ্যে একজন বলছেন আমাকে যে আসলে আমরা পাগল নয়, জানেন তো, ব্যাপারটা হলো আমার ভাই একটু স্কিজোফ্রেনিক। আমি বললাম ও স্কিজোফ্রেনিক? উনি বলছেন ইংরেজি উচ্চারণটা একটু ভুল করলেন ভাই। আমি না, আমার সেই মনে পড়লো সেই পুরনো আমলের কথা, সেটা বলছে আপনাকে, বলছে উচ্চারণটা না সিজোফ্রেনিয়া নয়, উচ্চারণটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। আমার মনে পড়ে গেল সেই কলেজ জীবনের কথা। আমাদের অভিনেতা যে অরুণ বন্দ্যোপাধ্যায় আছেন না, আমার স্যার ছিলেন। আচ্ছা, উনি ইংরেজি পড়াতেন। হ্যাঁ জানি, উনি ইংরেজি পড়াতেন। হ্যাঁ, তো ওনার মুখে প্রথম শুনি আমি যে উচ্চারণটা স্কিজোফ্রেনিয়া। আমার না মনে পড়ে গেল, আমি না ওই ভদ্রলোকের দিকে, ওরকম একটা মানে যাদেরকে আমরা পাগল বলি, নোংরা জামা কাপড়, বড় বড় চুল, আমি না অবাক হয়ে তাকিয়ে আছি।
তো প্রায় ধরুন 1 মাস ধরে আমি প্রতিদিন দিদিভাইকে বলেছিলাম যে আমি কিন্তু রাত 12টা 12:30টার আগে বাড়িতে আসতে পারবো, খাবারটা পারলে ঢাকা দিয়ে রেখে দিবি। আমি দুটো মানুষকে পেয়েছি, প্রতিদিন আমি ওই স্টেশনে বসে থাকতাম 10:30 থেকে 10টা 10:30 থেকে, কখন আসবে, কোনোদিন 11টা, কোনোদিন 11:30, এবার ওই দুজনকে নিয়ে পড়লাম। তো এই যে মানুষ যাদেরকে আমরা পাগল বলি, তারা তো আসলে পাগল নয়, আমরা তাদের দাগিয়ে দিয়ে পাগল। আসলে এই আমাদের এই সমাজ ব্যবস্থার এই যে একটা অসহিষ্ণুতা, তারই ফসল কিন্তু এরা। হ্যাঁ, এদের আমি একটা ছবি করলাম, আরসি বলে একটা ছবি করলাম, আমি শুধু চরিত্রটা বদলে দিয়েছিলাম, আমি একটি চরিত্রটা নিয়ে লিখেছিলাম। তো এই যে আমি যেখান থেকে যা দেখি না তাই লিখি, জানেন তো। আপনার প্লটটা তাহলে বলছেন মানে একদম আমি অনেকটা ওই আমি না ওইটা সোনার গয়না বানানোর না, মানে ওই দেখবেন আপনি সোনার সঙ্গে সামান্য খাদ না মেশালে তো গয়না হয় না। সেই জন্য আমি যা দেখি 90% সঙ্গে বা 80% সঙ্গে 10% একটু কল্পনা দিতে হয় একটা স্ট্রাকচার তৈরি করার জন্য, এইটুকুই। আর বাদ বাকি আমি যা দেখি, আমার এরকম সিনেমা খুঁজতে বেরোন নাকি, মানে এক্স্যাক্টলি সিনেমাটা খুঁজতে বেরোন। আমি খুঁজতে বেরোই। এই ধরুন আজকে আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি, একটা সাক্ষাৎকার চলছে, আমি কিন্তু দেখছেন চারিদিকে তাকাচ্ছি, আমি এখানে খুঁজছেন, মানে ব্রেনের মধ্যে আপনার চলছে। হ্যাঁ, আমার কাছে আসে প্রচুর ছেলে, হ্যাঁ আমার কাছে আসে, আমাকে ভালোবাসে বলে আসে ওরা হয়তো, হ্যাঁ শিখতে টিখতে আসে আমার কাছে। হ্যাঁ, আমার থেকে অনেক বেশি ছবি ওরা করে, আমি ওদের বলি, ওরা কিন্তু অনেক ছবি করে, কিন্তু তবু ওরা আমার কাছে আসে, জানতে আসে, এইটা আমার ভালো লাগে। আমার প্রাপ্তি, দেখুন আমি জীবনে করেছি সামান্য কিছু কাজ, হয়তো বেশ কিছু কাজ আমি করেছি, কিন্তু ওগুলো আমার প্রাপ্তি নয়, বিশ্বাস করুন। কারণ সত্যি কথা আপনি যদি বলেন, আমি যেটা করতে চাইছি সেটা এখনো আমি ঠিক করে উঠতে পারছি না। কেন পারছি না? কারণ মানে আমি যেটা ভাবি, হ্যাঁ ওই যে বললাম যারা অর্থলগ্নি করে তাদেরও না একটু শিক্ষার প্রয়োজন আছে। এই যে তারা প্রডিউসার, হ্যাঁ তাদের না একটু শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষা বলতে আমি বলতে চাইছি সিনেমার একটা শিল্পের যে শিক্ষাটা, শিল্পবোধ, শৈল্পিক মনোভাবাপন্নটা হওয়াটাও তো দরকার, এবং শিল্পবোধটা তো দরকার। কারণ কি বলুন তো, আসলে শিল্পের মূল কথাই হলো বোধ। মানে আপনি যতই শিখুন, আপনি দেখবেন, আপনি আপনার পাড়ায় দেখবেন সারা জীবন ধরে একজন গান শিখেছেন, শিখে টিকে অনেক কিছু গান শিখেছেন, বহু বড় বড় শিল্পীর কাছে গান শিখেছেন। আপনি তাকে 2 লাইন গান গাইতে বলুন, গাইতে পারবে না, বা পারলেও সেই ভাবে গানটা গান হয়ে উঠবে, মানে গান মানে কোথাও ছবে না, মানে গান গেয়ে দিতে পারবেন, কিন্তু সেটা আপনার মনে গিয়ে এবার কি আর আমাদের কি, আপনি আমাকে রাস্তায় গান গাইতে বলুন, ওই যে অভিজিৎ দা আমাদের এটা শিখিয়েছে, আমি অভিজিৎ দার কাছে শিখেছি মানে পরে ডেফিনেটলি আপনার না আমি আপনাকে 2 লাইন গান শোনাবো, গান কেউ শোনাতে বললে আমার কোনো অসুবিধা নেই, আমি যখন যখন। আচ্ছা, মাঝে একটা প্রশ্ন করি, যেটা যখন আপনার প্রথম যে ছবিটা আপনি বললেন যে রিলিজ করলো, তো তখন আপনার লেখা, আপনার ছবি দেখছেন যখন, আপনার সেই কিরকম অভিজ্ঞতা হয়েছে? আমার খুব ভালো লাগছিল, হ্যাঁ ভালো লাগছিল, মানে যেখানে ছোটবেলা থেকে আপনার একটা প্রচুর একটা ভালোবাসার জায়গা, সেখানে আপনার লেখা ভালো লাগলেও আমার মনে হচ্ছিল, আপনাকে আমি সত্যি বলি, আমার মনে হচ্ছিল আমি যেটা জানি, এটা কোনো মিথ্যে না কিন্তু কথাটা, আমি আবার সত্যি কথাটা সত্যি আমি বলতে ভালোবাসি। আমার ছবিটা দেখে মনে হচ্ছিল যে আমি যেটা পারি সেটা আমি এখানে করতে পারলেন না, মানে আপনার জাজ আপনি নিজেই। হ্যাঁ, আমার জাজ আমি। তো অনেকে আমাকে এসে বললো দারুণ ছবি হয়েছে দেবাশিস দা, আমি বললাম আমার কিন্তু ভালো লাগে, সবার মুখ ছোট, বলছে কি বলছো দেবাশিস দা, এরকম বলো না, তুমি এরকম বলো না। কেন রে, আমি নিজে ছবি করতে পারি, কিন্তু আমার তো নিজের খুব একটা ভালো লাগেনি, তো সত্যি আমার ভালো লাগে আমার নিজের ছবি প্রথম ছবি। আমার মনে হয়েছিল যে আসলে এটা আমি আমার মতো করে ছবিটা করতে পারবো। আর একটা
একটা ছবি শুরু করেছিলাম বুঝলেন, যেটা আমি হয়তো আমার মতো করে করতে পারতাম, আমাকে আরেকজন অত্যন্ত ভালোবাসতেন এবং অত্যন্ত স্নেহের চোখে দেখতেন, যার আমি একটা ছবি করতে শুরু করলাম ভোরব। আচ্ছা, ছবিটায় মূল যে চরিত্র ছিল মানে ভদ্রমহিলা, যাকে আমি আর একটা মানুষ, তার নাম হচ্ছে শ্রীলা মজুমদার, আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। নাটকের সঙ্গে যুক্ত ছিলেন কি ছিল মজুমদার? না না, যিনি আমাদের অভিনেত্রী হ্যাঁ ছিলেন। হ্যাঁ, উনি কি নাটকও করতেন কি? মানে হ্যাঁ, আগে তো আমি ওনার কাছে শুনেছি। হ্যাঁ, ছিল মজুমদার। ওটা অনেক আগে, কিন্তু হ্যাঁ, অনেক আমার আগে। আমার হ্যাঁ, সঙ্গে সে তো ওনার, অভিনয় করতেন। হ্যাঁ ওনাকে নিয়ে আমি প্রথম শুরু করি এবং আমার সৌভাগ্য উনিও একজন উনি আমার professional। স্ক্রিপ্টটা পড়ে আমাকে বলেছিলেন উনি যে আমি কিন্তু স্ক্রিপ্ট করবো। আমি ওনাকে খুব দায়িত্ব নিয়ে বলেছিলাম যে দেখুন, আমি কিন্তু অন্য ধরনের ছবি করবো, আমি কিন্তু এই এখন যে ধরনের ছবি হচ্ছে আমি এই ধরনের ছবি পছন্দ করি। তো উনি শুনে ভাবলেন যে এই ধরনের কথাবার্তা বলছে, ঠিক আছে আমাকে বললেন আপনি আমার স্ক্রিপ্টটা নিয়ে আসবেন। আমি বললাম অবশ্যই, আপনার যদি আমার স্ক্রিপ্ট দেখে মনে হয় যে আপনি এই কাজটা করতে পারেন তবেই করবেন, নচেত করবেন। আমি কিন্তু এখনও পরিষ্কার বলি যে সেই যত বড় শিল্পী হোক না কেন, আমি কখনো বলি না, আমি বলি যে মানে আমি আপনাকে কখনোই হাতে পায়ে ধরে এটা বলতে আসিনি যে আপনি দয়া করে আমার ছবিটা করুন, কখনো না। আপনি যদি মনে করেন যে এই স্ক্রিপ্টটা করা যাবে আপনি তখনই করবেন, আদারওয়াইজ করবেন না। আমি স্ক্রিপ্ট নিয়েও ওনার কাছে গেলাম, তো ওই স্ক্রিপ্ট পড়েই শুরু হলো বন্ধুত্ব। মানে এটা কিন্তু আমার আর একটা প্রাপ্তি জীবন। আমি বললাম না যে অনেকে ভাবে যে আমি 25টা ছবি করে ফেলছি, খুব জোর গলায় বললো আমার তো 25খানা রিলিজ ছবি আছে, বিশাল একটা ব্যাপার নিল। আমার 25টা রিলিজ ছবি থাকতে হবে না, আমি সারা জীবনে 2টো ছবি করব। কিন্তু এই যে প্রাপ্তিটা, একটা মানুষ, একজন ভদ্রমহিলা শ্রীলা মজুমদার, উনি স্ক্রিপ্ট পড়ে বললেন আমাকে ছবি শুরু করবেন বলেননি, দীর্ঘদিন গেছে ওনার সঙ্গে আমি প্রায়শই কথা বলতাম, ওনার সঙ্গে আমার দেখাও হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন স্ক্রিপ্ট পড়িয়েছেন এবং উনি আমাকে বলেছিলেন যে আপনি চিন্তা করবেন না দেবাশিসবাবু, আমি আপনার জন্য প্রডিউসার দেখছি, আপনি ছবি করতে পারছেন না, আপনি এত বেশি ছবি করেননি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কারণ সত্যি করি। আমার দুর্ভাগ্য হঠাৎ করে উনি চলে গেলেন। ছবিটা প্রায় কমপ্লিট শুটিং ছিল, আর দিন 7 কি আরও কম হবে, 7 দিনের মতো শুটিং বাকি ছিল, 6 দিন 7 দিনে। এবং ওনাকে নিয়ে উনি আমাকে অনুরোধ করেছিলেন যে একটু ছবি একটুখানি পিছিয়ে দিতে, পিছিয়েও দিয়েছিলাম। তারপরে করোনা পড়ে গেল এবং তারপরে তো শ্রীলা মজুমদার মারা গেল। মানে ওইটা আমার জীবনের, সত্যি কথা বলছি, আমি আমার একটা বড় বন্ধুকে হারিয়ে প্রায়ই কথা বলতাম এবং এত ভালো মহিলা না। এবং অ্যাকচুয়ালি আপনি ভাবুন, একটা ওই লেভেলের অভিনেত্রী একজন, যারা সমগ্র বিশ্বে যার নাম আছে। হ্যাঁ, মানে ভারতবর্ষের যদি প্রথম সারির অভিনেত্রীদের ধরা হয়, প্রথম 10 জন সর্বকালের, তার মধ্যে অবশ্যই একটি নাম আসবে শ্রীলা মজুমদার। যে মানুষটাকে আমি বারবার দেখতাম এবং আমি অবাক হয়ে দেখতাম যে কত সহজ সরল, অথচ কি অসাধারণ অভিনেত্রী, কত জ্ঞান ভদ্রমহিলা। এটাও আমার জীবনের একটা প্রাপ্তি, এগুলোই আমার প্রাপ্তি।